নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুনছেন সাহিত্যিক জ্যোতিরিন্দ্র নন্দীর 12 ঘর এক উঠোন। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ শোনাবো উপন্যাসের 10ম পর্ব। রাত্রে প্রস্তাব শুনে রুচি চুপ করে বসে রইল। তার ব্যবসা করা ছাড়া এই দিনে উপায় নেই। শিবনাথ বউবাজারের বন্ধুর দৃষ্টান্ত তুলে ধরেছিল। ঘর অন্ধকার। মোহিত চাকরি করে করত কি? সামান্য ফেরিওয়ালা থেকে এখন গাড়ি বাড়ির মালিক। বন্ধু বেশ্যা নিয়ে থাকে, স্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখেনি। এসব প্রকাশ করল না যদিও শিবনাথ। রুচি বলল, হয়তো ছোট ব্যবসাও আরম্ভ করতে যে পুঁজি দরকার মোহিতের সেটা ছিল, তাই ব্যবসাতে নামতে পেরেছিল। তোমার সে পুঁজিও নেই। মঞ্জুর কানের দুটো রিং এবং রুচির গাত্রাভরণের শেষ চিহ্ন গলার বিছা হাটটা। কিন্তু শিবনাথ মনের ভাব প্রকাশ করতে সাহস পেল না। একটু সময় চুপ করে থেকে বলল, না, এখন পুঁজি জোগাড় করা এখানে শক্ত। দিন কতক না গেলে, না থাকতে পারলে কারোর কাছে লোন ফোনও পাওয়া যাবে না। তার চেয়ে এখন যদি জোটাতে পারো 2-1টা টিউশনই করতে থাকো দেখি 2-1 মাসের মধ্যে। আমি আর একটা চাকরির দরখাস্ত করে এসেছি আজ। কোথায়? শিবনাথ ঢোক গিলল। অন্ধকারে স্ত্রীর চেহারা দেখল না। কোথায়? আবার সে প্রশ্ন করল। আর একটা স্কুলে। তোমার স্কুলের দিকেই ঝোঁক বেশি। শিবনাথ হাসল না। হাসির মতন গলার শব্দ হল। কোন স্কুলে? রুচি তৎক্ষণাৎ কথা কইল না। শিবনাথও চুপ করে গেল। সম্মান রেখে স্কুল ছাড়া আর কোথাও মেয়েরা চাকরি করতে পারে না? কেউ পারছে না। কতদিন তো বক্তৃতা করেছ। এদিকেও মুক্তারাম বাবু স্ট্রিটের বাসায়, নাকি এখানে এসে মত বদলেছে তোমার? কথাটা সত্য বলে শিবনাথ অভিযোগ অস্বীকার করতে পারল না। একটু সময় চুপ থেকে পরে গলা সুর নরম করে বলল, আশ্চর্য, আমি তো সে কথাই বলছি। স্কুল ছাড়া অন্য কোথাও তোমার চেষ্টা করার প্রবৃত্তি হবে না, মরে গেলেও না। আমি এখনো বলছি, সেখানে বুঝি মাইনে বেশি? কত? 20 টাকা বেশি। খুব ভালো হবে কি? তা বলা যায় না। চাকরি যাওয়া এবং চাকরি হওয়ার অনিশ্চয়তা এক। আমি জানি, শিবনাথ বলল। তবু ধরা যাক সেই চাকরি তোমার হয়েই গেছে। ভালোই হবে। আমি ভেবেছি 1-2 টিউশনই করব। এখানে ভালো লোক, বড় লোক অনেক আছে। ভালো পয়সা দিয়ে ছেলে মেয়েদের পড়াতে মাস্টার রাখে। আজ বিকেলে একটা খবর পেয়েছি। রমেশ রায় আমাকে বলল, পারিজাত গিন্নি একজন প্রাইভেট টিউটার খুঁজছে। দেখা করতে গিয়েছিলে কি? রুচি প্রশ্ন করতে শিবনাথ তৎক্ষণাৎ বলল, যাব। কাল আমার জামা কাপড় ধুয়ে আসবে। ভালো পোশাক ছাড়া ওদের সামনে যেতে লজ্জা করে রীতিমতো। কত বড় লোক। বলে শিবনাথ পারিজাতের সংসারের উচ্ছলতা, স্বাস্থ্য, শ্রী ও সমৃদ্ধির একটি আলেখ্য রুচির সামনে তুলে ধরল। সন্ধ্যার পর বেড়ানো শেষ করে দ্বিতীয়বার যখন সে রমেশের দোকানে খেতে গিয়েছিল, রমেশ তৎক্ষণাৎ একটা চিঠি লিখে নিজের নামটা তলায় বড় করে সই করে পারিজাত গিন্নির কাছে পাঠাতে চেয়েছে। শিবনাথ কাল যাবে বলে এসেছে। ওখানে তার হয়ে যাবে। রুচি আর কথা বলল না। শিবনাথ বলল, এখন আমার ইচ্ছা ওই ভালো টিউশনিটা যদি পেয়ে যাই এবং তোমারও সেটা হয়ে যায় তো শহরের দিকে আপাতত ঘর না খুঁজে কদিন কষ্টে সৃষ্টে এই টিনের ঘরেই চালিয়ে যাব। একটু অবাক হয়ে রুচি প্রশ্ন করল, তারপর? অতিরিক্ত ঘর ভাড়া বাবদ যে টাকাটা যেত সেটা হাতে জমবে। বছর খানেকের মধ্যেই ওটা ছোটখাটো একটা পুঁজি হয়ে দাঁড়াবে। আমার তো মনে হয় আমি একটা দোকান টোকান খুলে বসতে পারবো। তাই করা উচিত। মানে বিজনেস ছাড়া বুদ্ধিমানেরা এখন অন্য কিছুর চেষ্টাই করছে না। কিসের দোকান খোলার মতলব শিবনাথের মাথায় এসেছে রুচি প্রশ্ন করলে না যদিও, এবং বাকি রাত সে আর কথাই বলল না।
শিবনাথের ঘুম পাচ্ছিল না। ছোট্ট ঘরের অন্ধকার মেঝে পায়চারি করতে করতে সে ভাবছিল, কাল বিকালে পারিজাতের স্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ার কথা। ওদের কথা উঠতেই এখন এই ঘরের গুমোট অন্ধকারেও শিবনাথের নাকে লাগল সদ্য বৃষ্টি ধোয়া টাটকা কদমের গন্ধটা। এই গন্ধ তেল, স্নো, পাউডার, সাবান, আতর, এসেন্সে নেই। এ থাকে ছেলে মেয়েদের জন্মের পরে কদমের মতো অটুট স্বাস্থ্য যুবতীর দেহে। বেগবতী নদীর মতো দীপ্তিশালিনী দীপ্তি রায়ের গায়ের মধ্যেও এই গন্ধ এসে বাসা বেঁধেছে। যদি বলতে পারত শিবনাথ রুচিকে, শান্তি পেত। কিন্তু সেই শান্তির পথ রুদ্ধ করে দিয়ে কমলাক্ষী গার্লস স্কুলের সেকেন্ড টিচার ঘুমোচ্ছে, ক্লান্ত, অবসন্ন। শিক্ষিকার ক্লান্তি, অবসন্নতা ভাঙাতে বিন্দুমাত্র চেষ্টা না করে একসময় অন্ধকারে হঠাৎ দাঁড়িয়ে শিবনাথ চিন্তা করল, পারিজাত এখন কি করবে? যদি দীপ্তি ঘুমিয়ে পড়ে তো স্ত্রীকে জাগাতে পারিজাত কোন মেথড অবলম্বন করবে? ওর যখন পয়সার অভাব নেই, স্ত্রীর অফুরন্ত যৌবন শেষ করতে ও যখন কোনো পন্থাই আর বাকি রাখছে না, তবু শেষ হচ্ছে কই? শিবনাথ মনে মনে হাসল আর ঈর্ষা করল অদৃশ্য দম্পতিকে। কেবল 12 নম্বর না, 11 নম্বর ঘরে আর একজন রাত জেগে পায়চারি করছিল। কে গুপ্ত স্ত্রী সুপ্রভা। বেবি সন্ধ্যার পর আর বাড়ি ফেরেনি, কাজেই সন্ধ্যার চাটুকু খাওয়া হয়নি সুপ্রভার। পায়চারি করতে করতে কি যেন নিজের মনে বিড়বিড় করছিল। সুপ্রভার মনে হচ্ছিল ওর জ্বর হয়েছে। নিজের নিঃশ্বাস নিজের কাছে গরম ও ভারী ঠেকছিল। একটু বাতাস লাগবে আশায় দরজার ছিটকিনি তুলে চৌকাঠের বাইরে গলাটা বাড়িয়ে দিয়ে চুপ করে থাকে। কেউ নেই, উঠোনটা অন্ধকার। কিন্তু কেউ থাকলেও সুপ্রভা কথা বলতো না। এ বাড়িতে এসে কারোর সঙ্গে কথা না বলে কে গুপ্তর গিন্নি নিজের আভিজাত্য রক্ষা করেছে, সর্বস্ব হারিয়েও। যেন ওর কি আছে এখনো হারায়নি, এমন একটা ভাব ওর চোখে মুখে দেখেছে সবাই। অবশ্য সব সময় তারা তাকে দেখতে পেত না। বস্তির লোককে বারবার তার অসামান্য সুন্দর মুখখানা দেখাতেও ঘৃণা করে বই কি। তাই সুপ্রভা 18 ঘন্টা শুয়ে ঘুমিয়ে কাটায়। আগে বই পড়ার অভ্যাস ছিল, এখন তা গেছে। এখন রামায়ণ কি মহাভারতের মতো একটা কিছু সময় সময় পড়তে খোঁজে, কিন্তু মনে মনেই খোঁজা হয়। এ বাড়ির কাউকে কোনোদিন ও জিজ্ঞাসা করেনি সেসব বই কারোর ঘরে আছে কিনা। রামায়ণ মহাভারতের অভাবে অগত্যা হাত বাড়িয়ে একটা কাঠের বাক্সের ওপর থেকে বেবির স্কুলের পাঠ্য বাংলা বইখানা টেনে নিয়ে রমেশ দত্তের সংসার উপন্যাস থেকে উদ্ধৃত রচনাটা পড়ে। সেই তালগাছ ঘেরা কালো দিঘির জলে গ্রীষ্মের সন্ধ্যায় মেয়েকে তীরে দাঁড় করিয়ে জননীর স্নান, সর্বাঙ্গ শীতল করা আর জল থেকে মাথা তুলে তালপাতার সাঁই সাঁই শব্দ শোনা, বৈশাখের শুকনো খটখটে বাতাস। পড়া হয়ে গেলে সুপ্রভা বইয়ের পাতার দিকে তাকিয়ে থাকে। তাকিয়ে থেকে চিন্তা করে, মনে করতে চেষ্টা করে বেবি কোনোদিন এই অংশটা পড়েছিল কিনা। কিন্তু সুপ্রভার মনে হয় পড়েনি। এ বইয়ের প্রথম গল্পটা সবে শুরু করেছিল, তাও শেষ হয়নি। তারপর আর বই খোলা হয়নি। বইটা তাই এখনো নতুন আছে। একদিন চাকর বাঞ্ছাকে দিয়ে সুপ্রভা বেবির সবগুলো বইয়ের মলাট লাগিয়ে দিয়েছিল এবং প্রত্যেকটি মলাটের ওপর সুপ্রভা তার দামি ফাউন্টেন পেন দিয়ে বেবির পুরো নাম লিখে দিয়েছিল। আর একটাও অবশ্য বই নেই ঘরে। রুনু, বেবি কি স্বামীর, কারোর না। এখানে আসার আগে ঘরের সমস্ত কাগজপত্র, বই ওজন দরে বিক্রি করে দেওয়া হয়েছিল। এটাই দেয়নি বিক্রি করতে। ভীষণ আপত্তি করেছিল বেবি। বাপ মার সঙ্গে ঝগড়া। সেই বই সকলের সঙ্গে বস্তিতে চলে আসে। এখন অবশ্য কেরোসিন কাঠের বাক্সের ওপর কে গুপ্তর রংচটা অ্যাস্ট্রে, একটা শূন্যগর্ভ চশমার খোল ও রুনুর কুড়িয়ে পাওয়া শ্বেতপাথরের একটা ভাঙা প্যাগোডার পেছনে শুয়ে থাকা বইটার দিকে ভুলেও বেবি তাকায় না। ভুলে গেছে এমন একটা বই তার ছিল। ওপরে মার হাতের লেখা ওর স্কুলের নাম কুমারী শুভ্রা গুপ্ত। কিছুদিন পর স্কুলের জন্য রাখা নামটাই বেবির মনে থাকবে কি? সুপ্রভা চিন্তা করে। তারপর আলস্যের হাই ভেঙে বইটা বাক্সের ওপর যেমন তেমন করে রেখে দিয়ে চায়ের তৃষ্ণায় কড়িকাঠের দিকে তাকিয়ে ছটফট করতে থাকে।
আর মাঝে মাঝে কান পেতে শোনে ওরা এলো কিনা। রুনু বেবি ঘরে ফিরলে সুপ্রভা আর 1 মিনিট জেগে থাকতে চায় না। অনেক দিনই তেলের অভাবে ঘরে আলো জ্বলে না, কাজেই আলো নেভানোর দরকার হয় না। দরজার পাল্লা দুটো ভেজিয়ে দিয়ে শুয়ে পড়লেই হলো। যেন বেবির ঘরে ফেরাতক চায়ের তৃষ্ণা, তারপর সেই তৃষ্ণা চলে যায়। যেমন রুনুর ওলকপি কি 2টো বেগুন লোকের ক্ষেত থেকে কুড়িয়ে আনার অপেক্ষায় অনেক রাত জেগে থেকে সুপ্রভা জঠরের মধ্যে জেগে ওঠা ক্ষুধার কামড় গায়ের মাংস পর্যন্ত চিবিয়ে খাচ্ছে অনুভব করে। তারপর রুনু ফিরে এলে আর সেই ক্ষুধার কামড় থাকে না। এমনকি ছেলে যদি থলে ভর্তি করে বেগুন কি কপিও নিয়ে আসে, সুপ্রভা সেগুলো আর এত রাত্রে সিদ্ধ করতে বসে না। ওরা নুন দিয়ে কাঁচা ওলকপি খেতে পারে বলে নিজের জন্য সে আর কিছু সেদ্ধ করে না। যেন রুনুর ছায়া দেখে তার ক্ষুধার ধার মজে যায়। নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। রুনু বেবি তার ঘুম। আজ এত রাত অবধি একটিকেও ফিরতে না দেখে সুপ্রভা ছটফট করছিল। শয্যা ছেড়ে উঠে দাঁড়িয়েছে, দরজার পাল্লা খুলে বাইরে মুখ বাড়িয়েছে। কান পেতে আছে উঠোনের পায়ের শব্দ জাগে কিনা। আর জেগে আছে 9 নম্বর ঘর, সেই রাধাবাজারের ঘড়ির দোকানের প্রাক্তন কর্মচারী, আলসার ও বাত ব্যাধিগ্রস্ত ভুবন, পৃথিবীথির বাবা। বহুকাল ঘড়ির দোকানে কাজ করে ভুবনের সময় জ্ঞান এ বাড়ির সকলের চেয়ে বেশি প্রখর। এখনো আছে। নানান রকম ব্যাধিতে আক্রান্ত হয়ে শয্যা নেবার পর থেকে সময়ের আন্দাজ যেন আরও নির্ভুল হয়েছে। ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ হুট করে কোনো কারণে ঘুম ভেঙে যেতে ভুবন অন্ধকারে বিড়বিড় করছিল। রাত 12টা বাজে। আমি বেশ টের পাচ্ছি উঠোনেও আর লোকজন নেই। ঘরে ফিরে সবাই দৌড়ে খিল দিচ্ছে, বিথিটাই এলো না। আশ্চর্য, তুমি ওর চাকরির পয়লা দিন থেকেই শুরু করেছ, যেমন করেছিলে প্রীতির বেলায়। কেমন এখন জব্দ তো? ওর পিছনে বেশি লেগেছিলে বলেই তো আমার মনে হয় তোমার আফিংয়ের মাত্রা 1 তোলা থেকে সেই যে রাগ করে মেয়ে 8 তোলায় নিয়ে এসেছিল পয়সায় কুলোতে পারছে না বলে, আজও সেই রাগেই আরও বাড়াচ্ছে না। দৈনিক 1 তোলা কেন, 2 তোলাও তোমার জন্য এখন খরচ করতে পারে। কিন্তু তোমার মেয়ের আর ইচ্ছে নেই তোমাকে সুখ দেওয়া। তোমার শাস্তি পাওয়া উচিত। আহা, আমি কি ওরা বেশি রাত্রে বাইরে থাকে বলে সেসব কিছু বলতে চাইছি নাকি? না, ওরা আমার সেই ধরনের মেয়ে। আমি বলছিলাম বাইরে হিম পড়ছে, তাছাড়া ট্রাম বাস তো বন্ধ হয়ে যাবার মুখে। বোধ করি অনেক জায়গায় গেছে বন্ধ হয়ে। তাছাড়া ক্ষুধাও তো পায়। সেই কখন চাকরির 8 ঘন্টা ডিউটি সেরে বাড়ি ফিরে ছাই ভস্য যা হোক একটা কিছু মুখে পর্যন্ত না দিয়ে আবার বেরুলো। কোথায় গেল? সারাদিনের অভুক্তই বলা চলে মেয়েটাকে। সেই ভাবনায় তো কাঁদছিলাম। বাপ হয়ে মন মানে না। কিন্তু স্বামীর এই দুঃখ প্রকাশকে বিন্দুমাত্র গ্রাহ্য না করে বিথির মা বাড়ির আর 5টা জাগ্রত লোককে শুনিয়ে বলল, সিনেমার নেশা ওর ছোটবেলা থেকে নেই। রেস্টুরেন্টে ওর খেতে ভীষণ ঘৃণা। সাহিত্য কি সংস্কৃতি সম্মেলন টম্মেলন ছাড়া ও কোনো সভাটভা পছন্দ করে না। তুমি সব জানো। জেনেও এমন বাড়াবাড়ি করছো যখন, তখন তার ফল কি হবে জানো। বিথিকে বলে রেখেছিলাম, চাকরি হলে তোর বাবার আফিংয়ের নাড়ি, তোর টাকা থেকে 1 পো করে দুধ রেখে দিস। রাগ করে তাও করবে না, মনের কষ্টে। শুনে ভুবনের মনেও কম কষ্ট হলো না। বাড়ির 5টা ঘুমন্ত লোককে জাগিয়ে তোলার মতো গলা বড় করে বলল, কি মুশকিল, কি ভীষণ লোক তুমি। আমি কি আবার মেয়ের ঘরে ফেরাতক দুশ্চিন্তা করব না? ট্রাম বাসের অ্যাক্সিডেন্ট আছে, রায়েট রাহাজানি তো শহরে এবেলা ও বেলা। আমার বিথির মুখখানা না দেখা তক আমি নিশ্চিন্তে ঘুমোতে পারবো কেন? বেশ 1 ঘুম তো ঘুমিয়ে উঠেছ। পৃথিবীতির মা গলাটাকে এতটুকু মোলায়েম হতে গলতে না দিয়ে রাগের ভঙ্গিতে বলছিল, 1 বাটি দুধ সুজি খেয়ে সন্ধ্যা সন্ধি যে সুখের ঘুমটি তোমার নিজের চাকরি নেই অবস্থায়ও ঘুমিয়ে উঠেছ, একবার সেই জন্যে মেয়েদের কাছে এতটুকু কৃতজ্ঞতা না থেকে কি করে কেবল তাদের চালচলতির নিন্দা করছো, এইটাই আমি রাত দিন অবাক হয়ে ভাবি। তোমার হলো কি? আলসারে আমবাতে তোমার মগজটা এখনো খেতে পারছে না কেন? কোন জন্মের মতো নষ্ট করে দিচ্ছে না চোখ কান?
গায়ে শুকনো মাংস নিয়ে টানাটানি করে আর লাভ কি? কলে কাজ সারুক, একবারে সব শেষ হয়ে যাক। মেয়ে দুটো হাড় জুড়িয়ে বাঁচুক, আমিও বাঁচি। আমারও আর সুখের বন্ধনে এখানে আটকা থেকে নর্দমার পচা গন্ধ শুকতে ইচ্ছা নেই। চলে যাব শেওড়াফুলি, না হয় কদমতলায়। শেওড়াফুলি ভুবনের স্ত্রীর মাসির বাড়ি। কদমতলায় থাকে দূর সম্পর্কিত এক খুড়ি। ঝগড়াঝাটি বাঁধলেই স্ত্রী যখন স্থানান্তরে সরে পড়ার বাসনা জানায়, ভুবন চুপ করে এবং তখন তাকে সবচেয়ে বেশি অসহায় অথর্ব মনে হয়। আর জেগে আছে প্রভাতকণা। স্বামীকে মাঝখানে দাঁড় না করিয়ে সরাসরি সে গলা বড় করে বাড়ির লোকদের শোনায়, বেশ তো, সুধীরের সঙ্গে আমার মেয়ের ভাব। হ্যাঁ, সুধীরের সঙ্গে আমি মেয়ের বিয়ে দেব। দুঃসম্পর্কের মামা, আমার জ্যাঠ শ্বশুরের মেজ মেয়ে কামদার মামাতো ভাই, সেই সুবাদে আমার মামাতো ভাই, সেই সুবাদে হলো সুনীতির মামা। বিয়ে হলে নিন্দের কিছু থাকে না। সুধীর, ওর বাবার শিলচরে মদের দোকান দিয়ে লাখপতি, বালিগঞ্জে জায়গা কিনেছে। সুধীর তোদের 5 জনের কথা এবারই আসবে আর আসবে না, কেমন? বড় যেসব নিন্দে চর্চা শুরু হয়েছে, ওকে আর আমার মেয়েকে জড়িয়ে। একটু সময় কান পেতে থাকলে বোঝা যায় ঘরের এমাতা ওমাতা পায়চারি করে প্রভাতকণা গত রাতের ঝগড়ার জের এ রাতে টেনে এনে একলা বকবক করছে। একসঙ্গে 4-5টা কলেরা কেসের খবর পেয়ে বেলা 2টোয় শেখর সেই যে ওষুধের ব্যাগ হাতে ঝুলিয়ে পাগলাডাঙ্গায় ছুটে গেছে, কখন ফেরে ঠিক নেই। হয়তো রাত 2টো বাজবে। সুনীতি খেয়ে দিয়ে অনেকক্ষণ ঘুমিয়ে আছে। এখন স্বামী ফেরাতক এই দীর্ঘ অবসর আর কোনো রকমে কাটাবার সুবিধা না পেয়ে প্রভাতকণা পায়চারি করে কালকের টিপ্পনিগুলোর একটা একটা করে জবাব দিয়ে চলছিল। কিন্তু কোনো ঘর থেকে আর উত্তর নেই। যেন সব মরে আছে, সবাই ঘুমে অচৈতন্য। কিন্তু এটা অসম্ভব। বাকি 11 ঘরের কেউ না কেউ রাত্রির এক সময় জেগে থাকে। অভিজ্ঞতায় তা জেনে রেখেছে বলে প্রভাতকণা নিশ্চিন্ত হয়ে গলাটা উঠোনের দিকে জানালার কাছে ধরে রেখে আর পালিশ ভাষা না নিজস্ব খড়খড়ে শব্দগুলোর প্রয়োগ করে যেই জেগে থাকুক শুনিয়ে বলল, হ্যাঁ, আমার মাইয়া আর 3-20 বছর হইছে। তগ গোষ্ঠীর জন্মের আগে সুনীতির জন্ম কি না, সেই বুঝ নিয়া তোরা সুখে থাক। আমার সুনীতির বিয়া হয় কি না হয় চোখে দেখবি। এই ফাল্গুনে তোদের গোষ্ঠীর নাকের সামনে দিয়া আমার মাইয়া বরের হাত ধইরা এখানথন যাবে। আর শব্দ হচ্ছিল কমলার ঘরে। ঘরের ভিতর না, ঘরের দরজার মাথায় ঝুলানো তালাটার শব্দ। বাতাসের বাড়ি খেয়ে তালাটা কখনো লাগছিল চৌকাঠে, কখনো পাল্লার গায়ে, আর ঠকাস ঠকাস শব্দ করছিল, যেন কমলার হয়ে ওই ঘরের তালাটাই প্রভাতকণার কথার জবাব দিয়ে চলেছে, আমি মাইয়ার বিয়া দিমু। বিয়েকে আমি কাঁচকলা দেখাই। আমার মেয়ের বিয়ের বয়স কিছু পার হয়ে যায়নি। বিয়ের বয়সকে আমি বুড়ো আঙুল দেখাই, যেন তালাটা ঠকাস ঠকাস করে কথা কয়। অর্থাৎ আজ সারাদিন এভাবেই কমলা প্রভাতকণাকে জব্দ করেছে। ডিউটি শেষ করে সকালে ঘরে ফিরে কমলা গত রাত্রির ঝগড়াটা শোনে। অর্থাৎ বিথির কথা শুনে ডাক্তারনি কমলাকেও জড়িয়েছে এবং তার বন্ধু শিশিরকে। সেই বিথিকে নিয়ে শেয়ালদার রেস্টুরেন্টে বসে খাওয়া নিয়ে। কমলা সব শুনে কোনো কথাই বলেনি। তৎক্ষণাৎ বাজারে গিয়ে এক দোকানের টেলিফোন তুলে শিশিরকে ডেকেছে। বস্তির ঘরে এসে কমলার সঙ্গে এক পাতে বসে দুপুরবেলা মুরগির মাংস দিয়ে ভাত খাবার নিমন্ত্রণ রইল শিশিরবাবুর। কমলা জ্যান্ত মুরগি না আনিয়ে বাইরে থেকে কাটা মুরগির মাংস এনে ঘরের দরজা বন্ধ করে স্টোভে রান্না করল। সারাদিন স্নান ছিল না, আলুথালু চুল, রাত্রি জাগরণের ক্লান্তি চোখের কোণায়, সায়া শাড়ি ঢিলে ঢালা করে পরা। যত না শিশিরের সঙ্গে বসে মাংস ভাত খেল, তার চেয়ে হাসল বেশি শব্দ করে। বাড়ির বাকি 11টা ঘরকে যেন শুনিয়ে শুনিয়ে হাসল। তারপর খাওয়া সেরে মুখ ধুয়ে সেই ভর দুপুরে দরজায় খিল দিল। সারা দুপুর ঘুমিয়ে উঠে বিকেলে দুজনে একসঙ্গে বসে চা খেল। কমলা পাত কুয়ে স্নান করতে গেল। কমলা তুলে আনা জল দিয়ে শিশিরবাবু কমলার ঘরের সামনের রকে বেতের মোড়ার ওপর বসে সাবান দিয়ে হাত মুখ ধুলেন। তারপর সাজসজ্জা করে দুজনে সিনেমা দেখতে বেরিয়ে গেছে। আজ রাত্রে কমলার ডিউটি নেই, ঘরে ফেরাও নেই, সেই আবার কাল সকালে। হেসে শুনিয়ে গেছে সে প্রীতি বিথি ও বাড়ির অন্যান্য সখীদের। বন্ধ দরজার গায়ে ঠকাস ঠকাস করে তালাটা প্রভাতকণাকে এখন আবার যেন তাই জানিয়ে দিচ্ছিল।
সবচেয়ে বেশি খুশি হচ্ছিল পৃথিবীথির মা, ভুবন গিন্নি। ভুবনের সঙ্গে ঝগড়া করে ক্লান্ত হয়ে পড়েছিল বিথির মা। তালার খটখটানি শুনে আবার গায়ে পায়ে শক্তি ফিরে পেল। চিৎকার করে বলে উঠল, পৃথিবীতির দরকার ছিল ওদের বাপ মা বেঁচে না থাকা, আর এক দঙ্গল ভাই বোন। গোষ্ঠীর আহার জোগাড় করতে বেরিয়ে মেয়ে দুটো খেটে খেটে মরতে বসেছে। কি দরকার ছিল? আমার তো মনে হয় ওরা যদি কমলার মতো বাপ মা মরা মেয়ে হতো তো অনেক বেশি সুখে জীবন কাটাতে পারত। আমি তাই চাইছি, তখন মরে গিয়েও সুখ পাব। একটা বয়স হলে মেয়েদের সকাল সকাল ঘরে ফেরার সামাজিক দিকটাও দেখতে হবে। ওদের বিয়ের প্রশ্ন আছে। চাকরি করছে বলে তুমি বিয়েটা এখন থেকেই বাদ দিতে পারো না। যেন কমলার তালার মতো ঠকাস ঠকাস করে ভুবনের কথাগুলোকে ঠাট্টা করে উড়িয়ে দিয়ে শেষটায় পৃথিবীতির মা শোনায়, দেখছো না, মেয়ের বিয়ে বিয়ে করে ঘরে ঘরে কত বাপ মা মাথার চুল ছিঁড়ছে। পারছে কি? পারছে না। কপালে লেখা না থাকলে বিয়ে হয় না। হয়তো যার 7 জন্মে আর বিয়ে হবে বলে তোমরা ভাবতে পারছো না, সেই কমলার বিয়ে হয়ে যাবে আগে, বাড়ির সব মেয়ের আগে। এই শিশির বাবুই বিয়ে করবেন। যুদ্ধের আমল থেকে ডাক্তার, পরিবার আছে। থাক না পরিবার, পরিবার থাকা সত্ত্বেও মানুষ আবার বিয়ে করে যে ক্ষমতা রাখে। হয়তো রাত জাগা বিথির মার এই উক্তিগুলো শুনে সুনীতির মা শেখর গিন্নি প্রভাতকণা শেষটায় উত্তেজিত হয়ে সুনীতির দুঃসম্পর্কীয় মামা সুধীরের সঙ্গে সুনীতির এই ফাল্গুনেই বিয়ে দেওয়ার সিদ্ধান্ত বড় গলায় ঘোষণা করে বসল। আর সুধীরের বাবার বিত্তবৈভব বর্ণনা করে 11টা ঘরকে শোনাল, যতক্ষণ না কলেরা কেস দেখা সেরে শেখর ডাক্তার ঘরে ফিরল। রাত তখন 1:30। আর রাত জেগে রাগে ক্ষণক্ষণ করছিল মল্লিকা। বস্তুত মাঝে মাঝে এমন একটা কাণ্ড করে রমেশ যে মল্লিকার চিৎকার করে কাঁদতে ইচ্ছে হয়। এই এত রাতে একটা বড় রুই মাছের মুড়ো পাঠিয়ে দিয়েছে আর সরু চাল, মুড়িঘণ্ট রান্না হবে। কর্তা লোক দিয়ে বাড়িতে খবর পাঠিয়েছে। এত রাত্রে মাছের মাথা দেখে মল্লিকার মাথা গরম হয়ে গেছে। বলি, খেতে শক্ত দিনের বেলা পাঠালেই হয়। এখন আমি রাত দুপুরে মুড়িঘণ্ট চড়াই। বুড়ো হতে চলল, জিহবা কমছে না। দিনকে দিন লকলকিয়ে বাড়ছেই বাড়ছে। মা, আমি কোথায় যাই? এই তো দুপুরবেলা চিংড়ি বাঁধাকপি হলো, মুগ ডাল রাঁধলুম ভেটকির কাঁটাটা দিয়ে, আর বেগুন দিয়ে মাছ। ও মা, এর মধ্যেই ভুলে গেছে এত খাওয়া। এখন আবার রুই মুড়ো আর সরু আতপ চালের ঘন্ট। একটু সময় থেমে মল্লিকা আবার বলছে, বুঝলাম, কিন্তু এই ঠান্ডার রাত্রে বঁটি দিয়ে এত বড় মুড়ো এখন ফাঁক করে কে? আমার এই সংসার ছেড়ে পালিয়ে যেতে ইচ্ছে করে। মল্লিকা যখন আর্তনাদ করে উঠল, শোনা গেল যেন আর এক ঘর থেকে প্রমথর দিদিমা বলল, কাটারি দিয়ে ফাঁক করো হিরুর মা, বঁটি দিয়ে সুবিধে হবে না। একটা ঘরের সাড়া পেয়ে মল্লিকা আরো উত্তেজিত হয়ে উঠল। দিদি, কাণ্ডটা দেখো না এসে একবার। আমি কি ঠান্ডার রাত্রে একটু লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকতে পারবো না? এত জ্বালাতন আমার কপালে, একটু সুখ নেই। দিদি, তোমাকে একজন দিচ্ছে তাই পাচ্ছ খাচ্ছ, 10 দিক থেকে তোমার আসছে, বলছো জ্বালাতন। এবারই কেন, এ পাড়ায় গিয়ে জিজ্ঞেস করো মাসে কবেলা কজন মাছের মুখ দেখছে। আর আমি তো দেখি রুই, কই, ভেটকি আর ডিম মাংস তোমার ঘর ছাড়া হয় না। নিচে বললাম। প্রমথর দিদিমার কথায় মল্লিকা সাড়া দেয় না, যেন কাটারি দিয়ে মুড়োটা দুফাক করল। ঘ্যাচাং করে শব্দ হলো। একটু পর আবার গলা শোনা গেল, তা না হয় রাঁধলুম বাড়লুম, সময় ঘরে ফিরলেই হয় না। সেই রাত 2টো। কি কাজ, কেমন কারবারই হতে পারে একটা লোক যে মাসের মধ্যে 1.5 দিনও সময় মতো খাওয়া শোয়া হয় না? এই কথায় বাড়ির লোক আর কেউ সাড়া দেয়নি। এমনি তো বুকে একটু কফ জমে বেশি ঠান্ডা পড়লে। ডাক্তার ঠান্ডাটা না লাগে আমাকে বারবার বলেছে, কিন্তু পারলাম না তো কয়ে কয়ে রাত বেরাতে এই শীতের মধ্যে না বেরোতে, ঘোরাঘুরি না করে একটু ঘরে বসিয়ে রাখতে। কি মানুষ! এবারও বাড়ি নীরব। মল্লিকা কড়াইয়ের গরম তেলে মাছের মুড়ো ছেড়ে দিয়েছে বোঝা গেল। হোক নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, আমি পারবো না। আমার গায়ে আর এত বল নেই। অসুখ হলে দেব হাসপাতালে পাঠিয়ে, তখন দেখা যাবে। আশ্চর্য, প্রমথর দিদিমার কথাই বলছে না। মল্লিকার বিষম রাগ হয় এবার, দাঁত কিরবির করে ওঠে।
যা যা, যত আপদ এসে জুটবে। কেন, আর ঘর দেখতে পাও না? মুখ পুরি, গরম খুন্তি দিয়ে চোখ গেলে দেব। বোঝা গেল বিড়ালটাকে বকা হচ্ছে। মাছ দুধের গন্ধে হারামজাদি পাগল হয়ে ওঠে। আমার ঘর ছাড়া তোমার ঠাঁই নেই কোথাও, যা যা মুখ পুরি। ঝন করে খুন্তির আওয়াজ হয়, যেন বিড়ালটাকে লক্ষ্য করে ছুঁড়ে মারা হয়েছে। কপি পাতা খাগে, বেগুনের বোটা চিবিয়ে খাগে, মূলো শাক গিলে পেট ঠান্ডা করগে। মাছ মাছ খেতে দুপুর রাতে মল্লিকার ঘরে হারামজাদির মরতে আসা চাই। আতপ চালার মাছের মুড়ো টকবক করে কড়াইতে ফুটছে। প্রথমে মল্লিকার ঘর বারান্দা, তারপরে সারা উঠোনে ছড়িয়ে পড়ে মুড়িঘণ্টের সুবাস। একটু পর শোনা যায় শিলনোড়ার প্রচণ্ড শব্দ করে রমেশ গিন্নি এলাচ দারুচিনি পিষছে গরম মশলার। যেন প্রমথর দিদিমার ওপর রাগ করে শিলনোড়ার শব্দ করছে বেশি। ঘুমিয়ে পড়েনি বুড়ি, মল্লিকা ঠিক জানে। অথবা ঘুমিয়ে পড়লে কেবল প্রমথদের ঘর কেন, বাড়ির বাকি 10টা ঘর জেগে উঠুক এরকম একটা আক্রোশ, অদ্ভুত মানসিক আস্ফালন নিয়ে দুহাতে 16টা সোনার চুরির রিনঝিন শব্দ তুলে নোড়াটা জোরে শিলের বুকে ঘষতে লাগলো ও। আর রাত বাড়তে লাগলো। না, বোঝা গেল পাঁচুর ঘরও জেগে আছে। একটু আগে টলতে টলতে ভাদুড়ি ঘরে ফিরেছে, এসেই ওয়াক ওয়াক করে ঘরের মেঝে ভাসিয়ে দিয়েছে। বউ পিতলের ডাবর নিয়ে ছুটে আসার আগেই ভাদুড়ি ওই কর্ম করেছে। যদিও নতুন কিছু না, কিন্তু রাত দুপুরে হাত দিয়ে বমি কাচতে হবে দেখে দুহাতে মুখ ঢেকে যশোদা কোকিয়ে উঠেছে। আমায় একটু বিষ দিতে পারো গো কেউ, আমি খেয়ে মরে যাই। এই জ্বালা আমি আর কতকাল পোয়াবো? এই দেখো, আহা তুমি করছো কি? বাড়ির লোক জেগে উঠবে। মাইরি, তোমার পায়ে পড়ি, মাইরি। এই শোনো শোনো। যশোদা কান্না থামিয়ে চুপ করে। কি বলো? মাইরি, আমি তোমার পা ছুঁয়ে বলছি, কাল তোমায় মুর্শিদাবাদী শাড়ি কিনে দেব। ছাই দিয়েছ। মুখটা বাঁকা করে ঘুরিয়ে নেয় যশোদা। পাঁচু বমি করলে যশোদা এমন চিৎকার আরম্ভ করে আর এত সব বাজে বাজে কথা বলতে আরম্ভ করে দেয় যে বাড়ির লোক হা হা করে ছুটে আসে। মাতাল মদ খেয়ে এসে আজ আবার বউ ঠ্যাঙাচ্ছে। বউটাকে মেরে ফেললো, তোমরা সব বেরিয়ে এসো। ছেলে বুড়ো বউ ঝি কাঁচা ঘুম থেকে লাফিয়ে উঠে পাঁচুর ঘরে ঢুকতে চায়। যশোদাকে রক্ষা করতে পাঁচুকে তারা রীতিমতো কিল ঘুষি খামচি মারতে আসে। তার কারণ নেশাগ্রস্ত লোকটাকে এখন মারলেও বিশেষ কিছু এসে যাবে না। এমনকি এই অবস্থায় লোকটাকে পুলিশে দেবার ক্ষমতা পর্যন্ত তাদের থাকে। এই ব্যাপারকে পাঁচু বেশ ভয় করে। অথচ অন্য সময় বউকে মেরে দেখেছে কারোর ঘর থেকে হাঁচি কি কাশিটিও শোনা যায় না। যশোদা চিৎকার করে তখনও কি না বলে, কিন্তু জানলা খুলেও কেউ দেখে না বউকে পাঁচু লাঠি মারল কি দা দিয়ে কোপাচ্ছে। তখন কারো ছুটে গিয়ে বাধা দেওয়া বা দুটো কথা বলা পাঁচুর পারিবারিক জীবনে হস্তক্ষেপ করার সামিল হয়ে দাঁড়াবে। তাই সব চুপ। এ ধরনের ঘটনার অভিজ্ঞতা পাঁচুর অনেক আছে এবং মদের মুখে বউকে মারতে গিয়ে সে এ বাড়িতে বেশ বিপদে পড়েছে। তারপর সাবধান হয়ে গেছে। এখন কথায় বলে অভ্যাস। বাইরে মদ খেয়ে এসে ঘরে বমি করতে না হয় সেজন্য গ্লাসে মদ ঢালবার আগে ছিপি খুলে কয়েক ফোঁটা ওষুধ ঢেলে নেয়। দেশি বিলাতি দুটোতেই এ ওষুধে কাজ দেয়। পাঁচুর কথায় বলতে গেলে বেলেঘাটার কোনো শালার ডিসপেন্সারিতে এ ওষুধ পাওয়া যায় না। তাই মানে একদিন সময় করে কলকাতায় গিয়ে এক সাহেবের দোকান থেকে সে ওষুধটা কিনে নিয়ে আসে। এক শিশিতে 1 মাস যায়। ইদানিং খাওয়াটা একটু বেশি হচ্ছিল এবং ওষুধও সেই পরিমাণে বেশি খরচ হয়েছে। কাল থেকে আর ওষুধ নেই। আজ সময় করে একবার তার চৌরঙ্গি যাওয়া হয়ে ওঠেনি। অথচ সন্ধ্যার দিকে খাওয়াও নিতান্ত মন্দ হলো না। পাঁচুর নারকেলডাঙ্গার এক ফ্রেন্ড নিজের এক কাজ হাসিল করতে এসে পুরো 2 পাইন্ট খাইয়ে গেছে ধাপার বাজারের অশ্বিনীর মদের দোকানে। পারতপক্ষে অবশ্য পাঁচু ধারের কাছে কি পাড়ার লোক 1-8 জনের যাওয়া আসা আছে এমন দোকানে যায় না। তার প্রিয় আড্ডা খালধারের দোকান। খেয়ে বেরিয়ে এসে ব্রিজের হাওয়াটা গায়ে লাগায় এবং সেখানে দাঁড়িয়ে ধীরে সুস্থে একটা সিগারেট টানে। তারপর পা সজুত আছে যখন বোঝে একটা রিক্সা ডেকে বা কোনো দিন হেঁটে বাড়ি ফেরে। গত 2 মাসের মধ্যে পাঁচু ঘরে ফিরে বমি করেনি, তাই চেঁচামেচি কম হয়েছে, হয়নি একরকম।
আজ ওষুধ না থাকার দরুন এই কাণ্ডটা ঘটল। তাছাড়া এই ধাপার বাজারের সুরেনটার কাঁকড়া ভাজা আর ফুলকো চচ্চড়ি, বহুকাল ও পাড়ার এসব জিনিস খায় না পাঁচু, ছেড়ে দিয়েছে। কিন্তু রাধেশটা জোর করে তাকে খাওয়ালো। শেষটায় এত বড় একটা ইলিশ মাছের মুড়ো ভাজা। সুরেন শালা এত লঙ্কা বাটা মিশিয়েছিল ফুলকো চচ্চড়িতে, বমি করার পরও গলা জ্বালা করছিল। আমায় এক গ্লাস জল দাও। অনেকদিন পর হঠাৎ এতগুলি বমি করে একটু নিস্তেজ অবসন্ন হয়ে পড়েছিল পাঁচু। তাই গলাটা নরম শুনে যশোদা আর চিৎকার করল না। কুঁজো থেকে একটা কাচের গ্লাসে জল গড়িয়ে পাঁচুর মুখের সামনে এনে ধরল। সুবোধ ছেলের মতো পাঁচু গ্লাসটা যশোদার হাতে ধরা অবস্থায় গলা বাড়িয়ে বেশ সাবধানে এক চুমুকে সবটা খেয়ে ফেলল। যেন জল খেয়ে বেশ সুস্থ বোধ করল। তাছাড়া এতগুলি ভাজাভুজি নিয়ে বেরিয়েছে বলে প্রায় সবটা মালই পেট থেকে উঠে এসেছে। যেন আর কোনো নেশাই রইল না। পাঁচু একটু হালকা বোধ করল। গামছাটা দাও। যশোদা নিজের কাপড়ের আঁচল তুলে পাঁচুর হাতে তুলে দেয়। পাঁচু আঁচলটা দলা পাকিয়ে তাই দিয়ে মুখ মুছে। যশোদা দেখে খুশি হয়। নেশা করা লোকের হঠাৎ নেশা নেই দেখতে পেলে সবাই খুশি জানা আছে বলে যশোদার মুখের দিকে তাকিয়ে পাঁচু হেসে ফেলল। গলাটা বেশ বড় করে বলল, মাইরি বলছি, কাল আমার শহরে অনেক কাজ, ফেরার সময় একটা মুর্শিদাবাদী আনবই। বমিটা কোনো রকমে হাত দিয়ে কেচে তুলে জায়গা পরিষ্কার করে যশোদা ভাতের থালা এনে পাঁচুর সামনে রাখল। একে ওষুধ ছাড়া এতগুলো খেয়ে এসে ঘরময় বমি ছড়িয়েও হাঙ্গামাটা বাঁধতে বাঁধতে থেমে গেছে, তাতে খুশি। তার উপর নতুন আলু দিয়ে রাঁধা পুরো এক বাটি কাচিমের মাংস থালার পাশে দেখে পাঁচু আহ্লাদে চিৎকার করে উঠল। আরে করেছ কি তুমি? এত সব খাবো? আমার তো ভালো খিদে নেই, অর্ধেকটা মাংস তুলে নাও। আমার আছে, আমার জন্য রেখেছি, না রেখে কি আর তোমায় দিলুম? বেশ তো, আছে, আরো খানিকটা তুলে নাও, রেখে দিও। সকালে পান্তা ভাত দিয়ে বাসি মাংস খেও, ঠান্ডার সময় নষ্ট হবার ভয় নেই। বাটি থেকে খানিকটা তুলে রাখে যশোদা। আজ বুঝি খুব খারাপ জিনিস খেয়েছ? সেই রকমই তো গন্ধ পেলাম বমির। তোমার মাথা খারাপ হয়েছে গিন্নি, তোমার নাক নষ্ট হয়ে গেছে। পাঁচু প্রচণ্ড শব্দ করে হাসল। যখন নেশা থাকে না, নেশার কথা বাড়ির 11টা ঘরকে শুনিয়ে বড় গলায় বলতে পাঁচু একটুও দ্বিধা করে না। দিশি ছোট লোকের খাদ্য, ও ভদ্রলোক খায় কখনো? আর খায় যারা ধার করে মদ খায়। কেন, আমার কি রোজগারে ইয়ে পড়েছে নাকি? ঘর কাঁপিয়ে হাসল পাঁচু। হোয়াইট লেবেল বুঝলে, একটা বোতল কিনতে 40 টাকা বেরিয়ে গেল। ওই করো, ছাই ভস্যকে টাকা নষ্ট করছো তো আমার শাড়ি গয়না আর হবে কি দিয়ে? হবে হবে। পাঁচু ভাদুরী আবার গলা নরম করে স্ত্রীকে প্রবোধ দেয়। তোমার জন্য টাকা না রেখে কি আর আমি মদ খাই না ইয়েতে যাই? কালিমার দিব্যি, কাল শালা মুর্শিদাবাদী না কিনে আমি এক ফোঁটা গলায় ঢালব না। আচ্ছা খাও খাও, খেতে তো আমি বারণ করছি না, কিন্তু তুমি ইয়েতে যাওয়াটা একবার বন্ধ করো তো। স্বাস্থ্যটা খারাপ হচ্ছে, একবার দেখছো না? তাছাড়া লোকে বলে কি? এবার পাঁচু শব্দ করে হাসল এবং বাড়ির আর 5টা ঘর শুনছে বলে মোটেই গ্রাহ্য না করে গলাটা বরং আরো একটু চড়িয়ে দিয়ে বলল, আমার কাছে ঢাক ঢাক নেই গিন্নি, আমি কি তোমায় বলিনি আগে? চুপ করে রইল যশোদা। তাই বলছিলাম, মেহনত করে রোজগার করি, 2-5 টাকা ফুর্তির জন্য ব্যয় করবই। কোনো শালাকে আমি কেয়ার করি নাকি? একটু থেমে পাঁচু টেনে টেনে হাসে। আরে গিন্নি, আমি তো মন্দ আছি, ইয়ে বাড়ি যাই, কিন্তু সন্ধ্যার পর অন্ধকারে গা ঢাকা দিয়ে যাওয়া আসা করে এমন ঢের ঢের লোকও আছে। বলো তো, আমি আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি। কে কে শুনি না? গলার স্বর উচ্চগ্রামে তুলে যশোদা হেসে প্রশ্ন করে। কিন্তু পাঁচু মাথা নাড়ল। পাগল হয়েছ? নাম বলবো না, নাম বলি আর আমার মাথায় লাঠি পড়ুক। আহা, তুমি আমার কাছে চুপি চুপি বলো না, আমি কি আর সেটা বাইরে প্রকাশ করছি, না চিংড়িঘাটা বেলেঘাটার ঘরে ঘরে গিয়ে জিজ্ঞেস করছি? এমন করছো কেন গা? আমার কি একটু জানতে ইচ্ছে করে না? যশোদা অভিমান করছে দেখে পাঁচু কথা না বলে কেবল থুতনিটা তুলে ইঙ্গিতের রমেশের ঘর দেখিয়ে দিয়ে
কাটা ঠোঁট বিস্ফারিত করে টেনে টেনে হাসে। মাছের মোড়ো করে চিৎকার করে মল্লিকা তখনও বাড়ি মাথায় করছিল, কিন্তু যশোদার হাসির তোড়ে সেই চিৎকার ভেসে গেল, ডুবে গেল। বাইরে থেকে ভদ্রলোক, কত নাম ডাক, বুঝবার জো আছে কিছু? একাদশী ঠাকুর ডুব দিয়ে জল খায়, হ্যাঁ? এত গুণ তার পেটে পেটে? তুমি আমায় একদিন না বলে থাকতে পারলে কি করে গো? বাইরে থেকে দেখা গেল না, কিন্তু মনে হলো যেন আহ্লাদের আতিশয্যে যশোদার স্বামীর দুই কাঁধ ধরে ঝাঁকুনি দিচ্ছে আর খিলখিল করে হাসছে। এটা ভালো গিন্নি, এটা আমি অপছন্দ করি না। হেসে কচ্ছপের নরম হাড় কুড়মুড় করে চিবোচ্ছিল পাঁচু। কান পাতলে বোঝা যায় আরো লোক জেগে আছে। বিমলের গলা, বউকে ধমকাচ্ছে। পুজোর সময় সুন্দর একখানা ধনেকালি কিনে দিয়েছিল, সেই শাড়ি বউ এর মধ্যেই যেন কিসের খোঁচা লাগিয়ে ছিঁড়েছে। হ্যাঁ, আমি যে শাড়ি কিনতে কিনতে ফতুর হয়ে গেলাম। প্রথমে দুঃখ প্রকাশ, তারপর ক্রোধ গর্জন। বলি, কত বড় লোকের ঝি তুমি, যে বছরে 3 জোড়া করে কাপড় লাগাচ্ছ? হ্যাঁ বলো, তুমি কি ইচ্ছে করে এসব করছো নাকি? পরীক্ষা করছো ভাতার কত শাড়ি কিনে দিতে পারে একবার দেখি? যাও, আশেপাশে আরো ঘর আছে, গিয়ে জিজ্ঞেস করো কমাস অন্তর কে কখানা শাড়ি পরতে পায়। যেন হিরণ ফুঁপিয়ে কাঁদছিল। পুজোর সময় তো কেনা হয়নি, ভাদ্র মাসে এ শাড়ি কেনা হয়েছে। ওই ভাদ্র আশ্বিন একই, লাট সাহেবের ঝি। বিমল শটটাকে আরো বিকৃত করে তুলল। ভাদ্র মাসে কেনা হয়েছে বলে কাপড়খানা এর মধ্যেই ফালি ফালি করে ফেলতে হবে? বলি, তোমার 4-6 মাসেও একখানা শাড়িটা কেনা? আর এদিকে দিনকে দিন কাপড়ের বাজার আগুন হচ্ছে। আমি এখন কাকে বোঝাই, কাকে গিয়ে বলি আমার ঘরের এই অবস্থা? একটু থেমে থেকে বিমল পরে শেষ করল, এসব মেয়ে মানুষকে লোহার জালি পড়তে দেওয়া উচিত, নয়তো চট। হিরণের কান্না বা কথা আর শোনা যায় না। আর গোলমাল হচ্ছিল 3 নম্বর ঘরে। প্রথমে চাপা রকমের, তারপর গোলমালটা বেশ বড় হয়ে উঠল, যেন দরজায় ভেজানো পাল্লা ভেদ করে কথাগুলো ছিটকে এসে উঠোনে পড়ছিল। অম্বলের বেদনা, স্রেফ অম্বলের ব্যথা ওটা, আমি বলছি। অম্বলের ব্যথা কি তলপেটে হয়? আমার তো মনে হয়। তোমার তো অনেক কিছুই মনে হয়, তোমার তো আর মনে হওয়ার সময় অসময় থাকে না। বলি, 8 মাসে কবে তুমি হাসপাতালে গেছো? বড় খোকা থেকে আরম্ভ করে সাধনা, মমতা, সন্তু, নন্তু, শুভু, সমীর, সুধা, এই সেদিনের আন্না পর্যন্ত ঠিক 10 মাস পড়তে তবেই হাসপাতালে যাওয়া হয়েছে। এই যাত্রা 8 মাস না পেরোতেই বলছো? 8 মাস কে বলল? 9 মাস পূর্ণ হতে আর 10 দিন বাকি। তোমার কি আর দিন মাসের হিসেব মনে থাকে না? গাধা, গরু, ছাগল, ভেড়া নিয়ে রাত দিন কারবার যার, তার এসব মনে থাকবার কথা নয়, শাস্ত্রের বচন। কথা শেষ করে লক্ষ্মীমণি আবার যন্ত্রণায় আউ করছিল। তার 9 মাসেই কবে তুমি হাসপাতালে গেছো? তোমার আর 10টি সন্তানের মধ্যে কোনটি 10 মাস না পড়তে ভূমিষ্ঠ হয়েছে আমায় একটি একটি করে দৃষ্টান্ত দেখাও তো। বিধু মাস্টারের চিৎকারে ঘরের চাল কাঁপছিল। তুমি কি আমায় সকল রকমে বিপদে ফেলতে চাইছো নাকি? এতকাল তবু ধরা বাঁধা একটা সময় ছিল, নিয়ম ছিল, এখন যে আর্লি করতে আরম্ভ করেছ। আমি দাঁড়াই কোথায়? নাকি একেবারে খরচপত্র ছাড়াই এ যাত্রা পরিষ্কার হয়ে আসতে পারবে ভেবে রেখেছ? নাকি বড় যে সোহাগ করে শোনাচ্ছ অম্বলের না অন্যরকম পেইন? এদিকে একটা এক্সট্রা টিউশনই নিলাম, তা মাস পুড়লে তো টাকা পাবো, নাকি তার আগেই চামেলির মা? আমি কোথায় যাই? গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে ইচ্ছে করে তোমার কাজ কারবার দেখলে। লক্ষ্মীমণি আর কথা বলছে না, কিন্তু অন্য একটা ঘরে এক বর্ষিয়সীর গলা শোনা গেল, যেন বিধু মাস্টারের রাগের আগুনে ঠাট্টার ঠান্ডা জল ছিটিয়ে দিতে হেসে বলছে, তা 9 মাস না পেরোতে যদি বেদনা ওঠে তো করা কি? বলি, আমার কথা শুনছেন সাধনার বাবা? এবছর সবকিছু সকাল সকাল। দেখছেন তো মাঘ মাসের শুরুতে কেমন গরম পড়ল, গায়ে আর কাঁথা কম্বল ওঠে না। আর বছর ফাল্গুন মাসেও আমের গুটি দেখতে পাই না। কাল দেখলাম পুকুর পাড়ের গাছটায় পাতা দেখা যায় না। বুড়ির কথা শেষ হবার আগে একটা ঘর থেকে কে বলে উঠল, দিদি বলছেন আমের গুটি? কোথায় সে চৈত্রের শেষে শুরু হবার কথা। চিরকাল বেলেঘাটা চিংড়িঘাটায় যা দেখে এলাম, এবছর এখন থেকে শীতলার কৃপা আরম্ভ।
ঘোলপাড়া ধুবিতলায় তো শুনলাম রোজ 2-4 জন করে হয়ে যাচ্ছে, একজন নাকি মারাও গেল। হ এবছর সবই সকাল সকাল। বাঁধাকপিতে এরই মধ্যে পোকা পড়েছে, ফুলকপি ফুরিয়ে গেল। নিতাই কাল এসে বলছে ধাপার বাজারে পুঁই আর ডাঁটা শাকের ছড়াছড়ি দিদিমা এখন থেকেই। তাই বলছিলাম সাধনের বাবাকে, লক্ষ্মীমণি এ যাত্রা সকাল সকাল হাসপাতালে যাবে। কথা শেষ করে বর্ষীয়সী ক্ষণক্ষণে গলায় হাসছিল। বিধু মাস্টার অবশ্য এসব কথায় যোগ দেয়নি, চুপ ছিল, এবং আরো কিছুক্ষণ চুপ করে থেকে যখন দেখল স্ত্রী একেবারে নীরব হয়ে গেছে, আস্তে প্রশ্ন করল, কেমন এখন, কেমন মনে হচ্ছে? মনে হচ্ছে যেন ব্যথাটা এখন নেই। নেই? মাস্টার রাগ করল না, যেন আশ্বস্ত হয়ে গলাটা আবার চড়িয়ে দিল। আমি বলিনি? অম্বল, স্রেফ অম্বলের পেন, তাছাড়া আর কিচ্ছু না। কেমন? অপরপক্ষের হুঁ হাঁ কিছু বোঝা গেল না। এবার বিধু মাস্টার খুশি হয়ে হেসে ঘরের চালা কাঁপিয়ে তুলল। এতগুলো সন্তানের মা আজও কোনটা কিসের ব্যথা টের পাও না, অবাক লাগে। শিবনাথ দরজায় দাঁড়িয়ে শুনল সব। মনে মনে হিসেব করে দেখল সে প্রায় সবগুলো ঘরই জেগে আছে, কথা বলছে, হাসছে, কাঁদছে, ঝগড়া করছে, রাঁধছে, খাচ্ছে, খাওয়ার পাট চুকিয়ে ঘুমের উদ্যোগ করছে। বুঝি রমেশ রায়ও ইতিমধ্যে ফিরল। দূরে কোথাও পেটা ঘড়িতে 1টার বেল বাজতে শোনা যায়। অন্ধকার উঠোনের দিকে তাকিয়ে উঠোন ঘিরে দাঁড়ানো ঘরগুলো শিবনাথকে আবার হ্যাবনর্সদের মনে পড়িয়ে দেয়। পাঁচুভাদুরী সেলুনে বিধু মাস্টারের সেই কথা, এবং থাকা ও না থাকা এই নিয়ে সবগুলো ঘর এতক্ষণ বকর বকর করল, একটি ছাড়া। একটা ঘরের বাসিন্দারা সেই সন্ধ্যা 7টা থেকে চুপ মেরে আছে, ঘরে কিছুমাত্র আওয়াজ নেই। খাওয়া দাওয়া দুপুরে যদি বা কিছু হয়েছে, সন্ধ্যার দিকে আর হবে না, বাড়ির সবাই জানে। তাহলে ওঠা বসা চলা ফেরা, কাশি কি ধমক টমক দিতেও অমলকে শোনা গেল না আজ। কালও এমন ছিল না, আজ একেবারে চুপ করে আছে। কিরণ তো জানেই, রাগী, খুঁতখুঁতে, সদা অসন্তুষ্ট, সন্দিগ্ধ চরিত্র, দুর্বল, ভীরু, বেকার, সব জায়গায় বিফল হয়ে ঘরে ফেরা স্বামী অন্তত তার ওপর 2-1টা কথা চালায়, হুকুম শাসন করে, এবং কিছু না পেয়ে শেষটায় কুঁজো থেকে 1 ঘটি জল ঘুরিয়ে ঢকঢক করে সেটা গলায় ঢেলে হয়তো একটা আত্মসমর্পণের ভাব নিয়ে মেঝের ছেঁড়া মাদুরের ওপর শোয়া কিরণের পাশে আস্তে আস্তে শুয়ে পড়ে। আগের সেই তেজ বিক্রম নেই, আজকাল তাই করছিল, কিন্তু আজ তাও করল না। সারাদিন সে বাইরেই গেল না। কিরণ কি অমলকে কেউ দরজা খুলে একবারও বাইরে আসতে দেখেনি। গুম হয়ে ঘরের ভিতর শুয়ে বসে কাটাচ্ছে তারা, বেশ বোঝা গেল। এখন সন্ধ্যার পরও ঘরের ভিতরটা গুম মেরেছিল। কাল পারিজাতের দারোয়ান জিনিসপত্র টেনে উঠোনে বার করে দিয়ে তাদের বাড়ি থেকে বেরিয়ে যেতে হুকুম করবে। কথাটা ভেবে অন্ধকার উঠোনটাও যেন এইবার গুম রইল। কেবল সেই চুপ করে থাকা, ঘুমিয়ে থাকা 12 ঘরের মাঝখানের মস্ত উঠোনকে বুড়ো আঙুল দেখিয়ে খটাস খটাস আওয়াজ করে কমলার দরজার তালাটা নাড়াচাড়া করতে লাগল। ঘটনাটা অপ্রত্যাশিত নয়। সকালবেলায় মদন ঘোষ এসে অমলকে ডেকে বলে গেল যেন সে ও তার পরিবার সব জিনিসপত্র নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। বেরিয়ে এসে বউকে নিয়ে উঠোনে দাঁড়াতে বা অন্য ঘরে আশ্রয় নিতে সে পারবে কিনা সে কথা উল্লেখ করল না বাড়িওয়ালার সরকার। এটা সরকারের মুখের ভদ্রতা, বুঝলেন না? আসলে যখন জিনিসপত্র নিয়ে ঘর থেকে বেরোবে তখন সোজা আঙুল দেখিয়ে বলবে রাস্তায় নেমে যাও। অর্থাৎ তখন আর একচোট অপমান করার সুযোগ হাতে রেখে মদন বেটা এই বজ্জাতিটুকু করে গেল। মন্তব্যটা ঠিক কে করল বোঝা গেল না। দেখা গেল বেশ ভিড় জমেছে বাড়ির প্রত্যেকটা ঘরের দরজার বারান্দায়। গলা বাড়িয়ে, মুখ বাড়িয়ে সব নিজেদের ঘরের সামনে লাগোয়া উঠোনে নেমে এসে অপেক্ষা করছিল কেউ কেউ। মদন ঘোষ বলে গেছে যদি জিনিসপত্র বাধা চাঁদা না হয়ে থাকে তবে সে দারোয়ানকে দিয়ে 2টো কুলি পাঠিয়ে দেবে। হাত চালিয়ে ওরা সব ঠিক করে দেবে। অর্থাৎ অমলকে তাড়াতাড়ি ঘরখানা ছেড়ে দিতে সাহায্য করতে মদন দারোয়ান পাঠাচ্ছে। একজনকে মন্তব্য করল এবং মন্তব্য শেষ হতে না হতে হন হন করে 2টো কুলিকে সঙ্গে নিয়ে দারোয়ান ছুটে এলো।
দারোয়ান যে দেখতে একটা খুব ভীষণ দর্শন তা না, বরং কপালে তুলসীর মাটির ছিটা, সিঁদুরের ফোঁটা, রাম নাম মুখে, খরম পায়ে, আটা দুধ খাওয়া রাম সিংয়ের ঠান্ডা মিঠে চেহারা দেখলে কথা বলতে ইচ্ছা করে। এবারই ছোট ছোট ছেলে মেয়েগুলো পর্যন্ত এমনি রাস্তায় দেখা হলেই রাম সিংয়ের সঙ্গে কথা কয়। কিন্তু এখন দেখা গেল রাম সিংয়ের হাতে লাঠি, গায়ে খাকি উর্দি, পায়ে নাগরা। অর্থাৎ এখন সে কেবল দারোয়ান না, জমিদারের পাইক। পরোয়ানা নিয়ে এসেছে অবাঞ্ছিত বাসিন্দাকে বস্তি থেকে উৎখাত করতে। অবশ্য খুব একটা হাঁকডাক করল না সে, মনে হলো বিড়বিড় করে এখনো সীতারাম আওড়াচ্ছে। আঙুল দিয়ে 10 নম্বর ঘরটা কুলিদের দেখিয়ে দিয়ে রাম সিং চুপ করে দাঁড়িয়ে রইল। বাড়ির সবগুলো মানুষের চোখে মুখে কৌতূহল, বিস্ময়। কেননা জেদি, একরোখা, বোকা, বেকার অমল মদন ঘোষের কথা মতো তখনও জিনিসপত্র ঘর থেকে বার করেনি, যেন তার বার করার ইচ্ছা নেই। দরজায় পাল্লা ভেজানো। খোট্টা কলি দুটো বারান্দায় উঠে বাবু করে দুবার হাঁকল। ভিতর থেকে সাড়া না পেয়ে তারা কড়া ধরে নাড়া দিতে অমল দরজা খুলল। অমলের চেহারা দেখে সকলের বুক ঢিপ ঢিপ করছিল। উস্কো খুস্কো চুল, চোখ দুটো লাল, গায়ে একটা ছেঁড়া গেঞ্জি এবং বইয়ের একটা ছেঁড়া শাড়ি লুঙ্গি করে পরা। সকলে অবাক হয়ে দেখল একটা লাঠি হাতে নিয়ে সে ঘরের দরজা আগলাচ্ছে। অমল যে প্রকৃতিস্থ নয়, হাবে ভাবে সেটা খুব বেশি প্রকাশ পাচ্ছিল। সত্যি সে বেপরোয়া হয়ে দরজার পাল্লা আটকাবার কাঠটাকে অবলম্বন করে ঘর সামলাতে রুখে দাঁড়াবে কেউ কল্পনা করতে পারেনি। সাহস রাখে। বাড়ির লোকেদের মধ্যে একটা গুঞ্জন উঠল, মরদ। কেউ কেউ বলল, তা না করে করবে কি? ঘরে বিয়ে করা বউ আছে, উপোস থাকুক আর যাই করুক, বউয়ের সম্মান বাঁচাতে লোকের মাথায় বাড়ি দিতে অমল পিছপা হবে না, আমরা জানতাম। মন্তব্য শুনে আর একজন হেসে ঘাড় নাড়ল। মদন ঘোষ সেজন্যই দারোয়ান আর কুলি পাঠিয়েছে। আমাদের তো ইচ্ছা ওর মাথায় যদি অমল দুঘা বসিয়ে দিত, কাজের মতো কাজ হতো। কে কাকে ঘা বসায় মশাই, আগে দেখুন ওখানে কি কাণ্ড কারখানা হচ্ছে। এই শালা, তোদের মাথা ভেঙে দেব যদি আমার ঘোড়াটা ভাঙে। রাসমণির বাজার থেকে 8 আনা পয়সা দিয়ে আমি নতুন ঘোড়া কিনেছি। সবাই চোখ তুলে দেখল কুলিটা ইতিমধ্যে ঘরে ঢুকে জিনিসপত্র টেনে টেনে এনে বারান্দায় রাখছে। অমল তেমনি কাঠটা উঁচিয়ে আছে, লাফাচ্ছে, চিৎকার করছে, কিন্তু ঘা বসাতে পারছে না। দিক না বসিয়ে একটা খোট্টার মাথায়। একজন বলতে আর একজন রীতিমতো ভেঙচি কেটে উত্তর করল, তো কি করে পারবে মশাই? আপনারা কি ওকে সাপোর্ট করবেন? আপনারা দূরে থেকে দাঁড়িয়ে ঠাট্টাই করতে পারবেন। দিন না সকলে 2 করে টাকা। আপনারা কিছু চাঁদা দিলে ওর প্রায় 2 মাসের ঘর ভাড়া হবে। এখনকার মতো তো লোকটা অপমানের হাত থেকে বাঁচুক, বাকি টাকা সে আস্তে আস্তে দিয়ে যাবে, বাড়িওয়ালাকে জানালেই চলবে। আমাদের কারোর একটা পয়সা দেবার ক্ষমতা নেই। আমাদের সংসার খরচ আছে, ঘর ভাড়া দিতে হয়, খেটে খাই, কেউ বসে খাই না। পারেন তো আপনি সবটা দিয়ে দিন না। আপনার মোটর গাড়ি আছে, সোনার ব্যান্ড ঘড়িতে, জামায় সোনার বোতাম, নিশ্চয়ই বিত্তশালী। সকলেই চারু রায়ের মুখের দিকে তাকালো। অর্থাৎ অমলকে বাড়িওয়ালা দারোয়ান পাঠিয়ে বাড়ি থেকে উঠিয়ে দিচ্ছে, এই দৃশ্য দেখতে মুদি বনমালী, কে গুপ্ত এবং তার বন্ধু চারু রায় বাড়ির ভেতর ছুটে এসেছে। চারু রায়ের হাতে একটা ক্যামেরা, ফিতে বাঁধা কালো চশমা চোখে, যা অন্য সময় দেখা যায় না। বিধু মাস্টার, ডাক্তার, পাঁচু, রমেশ রায়, এমনকি লাঠিতে ভর দিয়ে রুগ্ন ভুবন পর্যন্ত ঘর থেকে বেরিয়ে বারান্দায় এসেছে। চারু রায় পরামর্শ দিতে সবাই একসঙ্গে প্রতিবাদ করছিল। ভাড়া বন্ধ হলে আমাদেরও উঠতে হবে, তখন আপনি এসে আমাদের সাহায্য করবেন কিনা জানি না। বেশ সরস গলায় রমেশ রায় বলল, 1 মাস দিলুম, তারপর যদিও চাকরি না হয় তখন কে চালাবে? আবার আসবেন আপনি? মশাই, অনেক হিতোপদেশ দেয়া যায় দূর থেকে, একবার এ বাড়িতে এসে থেকে দেখুন না। মশাই, অনেক জটিলতাময় আমাদের বস্তিবাসীর জীবন, পরোপকার করা এত সোজা না। আপনারা কি কোনোদিন ওর ভালো চেয়েছেন? উপদেশ দিয়েছেন অথচ শোনেনি,
এমন হয়েছে কি যে জিনিসটাকে খুব বাঁকা করে ধরে নিচ্ছেন? নিশ্চয়ই করেছি। আলবাত ওকে পরামর্শ দেওয়া হয়েছে। ওর বউ আমাদের স্থানীয় কলে ফ্যাক্টরিতে কাজ পায়। আমরা স্থানীয় লোক, 5 জন গিয়ে মালিকদের বললেই হয়। কিন্তু তা সে করবে না। প্রতিজ্ঞা করেছে কিছুতেই বউকে চাকরি করতে দেবে না। এই করে করে নিজে তো মরছেই, কচি মেয়েটাকে পর্যন্ত মারতে বসেছে। খাওয়া নেই দুজনের কদিন, একবার জিজ্ঞেস করুন না। সকলেই আবার অমলের ঘরের দিকে তাকালো। আধ পোড়া সিগারেটটা ঠোঁট থেকে ছুঁড়ে ফেলে দিয়ে কে গুপ্ত, বনমালী এবং চারু রায় অমলের পাশে কিরণকে দেখতে পেল। কিরণ আর ঘরের ভিতর ছিল না। সব জিনিস ওরা ঘর থেকে টেনে বার করার আগে সে বেরিয়ে এসে স্বামীর পাশে দাঁড়িয়েছিল। আজকালকার মেয়ে, তাই ঘোমটা বলতে নাক পর্যন্ত ঢাকা কাপড়। কিরণের সুন্দর কপাল দেখা যাচ্ছিল, টিকালো নাক আর ভ্রমরের পাখার মতো পাতলা মিশমিশে কালো ভুরু ঘেরা চোখ। যেন বাড়ির সবগুলো পুরুষ একসঙ্গে ঢোক গিলল। তা যদি সে না চায় বউকে ফ্যাক্টরিতে পাঠাতে, তো সেটাও আমি দোষের দেখি না। কেন চাইবে? ও পুরুষ। ডার্লিংকে এ বয়সে ঘরের বাইরে যেতে দিতে কষ্ট পায়। পাওয়া উচিত। কেউ এ কথার উত্তর দিল না। চুপ করে সব চারু রায়ের মুখের দিকে তাকিয়ে কাণ্ডটা দেখতে লাগলো। চারু রায় পকেট থেকে মানিব্যাগ বার করল। তারপর একটা লাফ দিয়ে অমলের সামনে গিয়ে বলল, আমি তো এসব জানি না, আমার ফ্রেন্ড কে গুপ্তর মুখে শুনলাম। তা দেখুন মশাই, এই টাকাটা এখন নিন, দারোয়ানের হাতে দিয়ে বলুন আপনার জিনিসপত্র ছেড়ে দিক। চারুর হাতে নতুন করকরে নোট। অমল ফ্যাল করে যেমন চারু রায়কে দেখছিল, তেমনি মাথার কাপড়টা ঠেলে খোপা পর্যন্ত সরিয়ে দিয়ে অবাক উৎসুক চোখে কিরণ টাই স্যুট পরা, পরিচ্ছন্ন কালো ফিতে আঁটা চশমা পরা উপকারী ভদ্রলোকটিকে দেখছিল। চারু রায় কিরণের দিকে আর একবারও তাকাচ্ছিল না, অমলের দিকে মুখ ফেরানো। আপনি এখন এই ঘর ছেড়ে দিন, খুঁজলে আরো সস্তা মতন ঘর পাওয়া যায় এদিক ওদিক, সেখানে চলে যান, তারপর দেখা যাক। আজ আমি কলকাতায় ফিরে গিয়ে বন্ধু বান্ধবদের রিং করে জিজ্ঞেস করব। আপনার নাম তো জানাই রইল, একটা চাকরি আপনাকে জুটিয়ে না দেওয়া তক নিশ্চিন্ত হতে পারছি না। অমল কথা বলল না। কিরণ মাটির দিকে তাকিয়ে, ভ্রু দুটি স্তব্ধ, চুপ করে যেন কি ভাবছে বোঝা গেল। চারু অমলের হাতে নোট কখানা গুঁজে দিল, দিয়ে একটা নতুন সিগারেট ধরায়। কে গুপ্তের দিকে তাকিয়ে কি বলে বোঝা যায় না, অত্যন্ত নিচু গলা। গন্ডগোল হচ্ছে শুনে বাড়ির সরকার মদন ঘোষ ইতিমধ্যেই ছুটে এসেছিল। সরকারের হাতে 2 মাসের ভাড়া তুলে দেওয়া মাত্র কুলিরা অমলের জিনিসপত্র ছেড়ে দিল। যেন কোথায় ঘর ঠিক করা ছিল। টাকা পেতে এখানকার ঘর ভাড়া চুকিয়ে এই পরিবেশ পরিত্যাগ করতে অমলও 1 সেকেন্ড দেরি করল না। একটা লোক ডেকে জিনিসপত্র তার মাথায় চাপিয়ে দিয়ে বইয়ের হাত ধরে সে তাড়াতাড়ি বেরিয়ে গেল। কে গুপ্ত এবং বনমালীকে সঙ্গে নিয়ে চারু রায়ও উঠোন ছেড়ে চুপচাপ রাস্তায় নেমে গেল। তোমাদের সকলের মুখে কে গুপ্তর ফ্রেন্ড জুতো মেরে গেল। চুপ করে সবাই দাঁড়িয়ে দেখছে দেখে বিধু মাস্টার মন্তব্য করল। মুখটা বিকৃত করে শেখর ডাক্তার বলল, শুনেছি ছাত্র পিটিয়ে মাস্টারগুলো কদিন পরে গাধা বনে যায়। তোমার কথা শুনে এখন তাই পরিষ্কার চোখে দেখছি। বলে ডাক্তার মাস্টারের দিকে না তাকিয়ে শিবনাথের দিকে তাকায়। কি বলেন মশাই, আমরা কে? আমাদের সঙ্গে অমলের সম্পর্ক কি? বরং বলা চলে বাড়িওয়ালার মুখের ওপর মারা হলো। দারোয়ান কুলি পাঠিয়ে জাঁক করে অমলকে রাস্তায় নামাবার প্ল্যান ভেস্তে গেল। শিবনাথ মৃদু হেসে মাথা নাড়ল। কিন্তু এই পরোপকারীটি কে? হঠাৎ অমলের জন্য তার কেঁদে ওঠার কারণ কি? রমেশ রায় উত্তরের আশায় সকলের মুখের দিকে তাকায়। পাঁচু মুখ ঘুরিয়ে কাটা ঠোঁট বাঁকা করে কি ভেবে যেন হাসে। লক্ষ্য করে রমেশ আরো উত্তেজিত হয়ে উঠল। তা যেখানেই চাঁদ যাক, আমি আমার রেস্টুরেন্টের পাওনা টাকা আদায় না করে ছাড়ছি না। ইচ্ছে ছিল আজই এখনই ল্যাংটা করিয়ে হারামজাদার পরনের কাপড়খানা খুলে রেখে দিই। জিনিসপত্র ছাই কি আছে চোখে তো দেখলাম, ভাঙা কড়াই আর ফুটো ঘটি একটা। ইস, এতগুলো টাকা আমার। রাগে দুঃখে রমেশ দাঁত কিরমির করছিল। কিন্তু দেখা গেল
তার দুঃখের সহানুভূতি জানাতে সেখানে বড় কেউ দাঁড়িয়ে নেই। পাঁচু সকলের আগে সরে পড়েছে। বিধুর যেন এসব কথায় কান নেই। শেখরের উক্তি শুনে অত্যন্ত অপমান বোধ করে আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করতে করতে নিজের ঘরের দিকে চলে গেছে। অমল চলে যাওয়ার পর ভুবন লাঠি ভর দিয়ে কষ্ট করে আর দরজায় দাঁড়িয়ে থাকার প্রয়োজন বোধ করেনি। রমেশের মন্তব্য শুনে হুঁ হাঁ কিছু না বলে শেখর ডাক্তারও রুগীর বাড়ি যাবার তাড়া আছে জানিয়ে সরে পড়ল। রমেশের পাশে বলাই এবং শিবনাথ ছাড়া আর কেউ রইল না। উঠোনের আর একদিকে দাঁড়িয়ে মেয়েরা জটলা করছিল। 10 নম্বর ঘরের লোকেরা এভাবে রক্ষা পাবে তারা একটু আগেও ভাবতে পারেনি। ঘরের দরজা এখনো খোলা পড়ে আছে। হয়তো ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করিয়ে পরে মদন ঘোষ এসে দরজায় তালা দেবে। নতুন ভাড়াটে আসছে কিনা, কবে আসছে এবং ভাড়াটেরা কোথা থেকে আসবে ইত্যাদি আলোচনা এখনো আরম্ভ হয়নি। সেটা পরে হবে। অমল, তার বউ কিরণ, অমল ও কিরণের উদ্ধারকর্তা চারু রায়, এমনকি কে গুপ্তকে নিয়ে তাদের কথা, হাসি, টিপ্পনী ও রসিকতা শেষ হচ্ছিল না। মাতালের বন্ধু মাতাল ছাড়া আর কিছু হবে না, তুমি খোঁজ নিয়ে দেখো গে। ঝগড়াঝাটি ভুলে গিয়ে সুনীতির মা বিথির মাকে বোঝাচ্ছিল। হুট করে পকেট থেকে এতগুলো টাকা বার করে দিলে, বলি বিষয়খানা কি? অমলকে চাকরি দেবে শুনিয়ে গেল তো। চাকরি গাছের ফল না দিদি, মল্লিকা মাথা নেড়ে বলছিল। আমার বলাটা ঠিক না, কিন্তু না বলে পারলাম না। কিরণের কপালে অনেক দুঃখ আছে, তোমরা দেখো। আহা, আমি তো আর কিছু ভাবছি না। প্রমথর দিদিমা হাত নেড়ে পাশে দাঁড়ানো হিরুর মাকে বোঝায়, যেখানে গেছে যদি সুখে তাকে থাকুক। কথায় বলে, কুকুর বিড়ালটা বাড়ি ছেড়ে চলে গেলে বুকটা খালি খালি থাকে। 10 নম্বরের দিকে যেন তাকাতে পারছি না, এমন কষ্ট হচ্ছে। সকলেই অমলের ছেড়ে যাওয়া শূন্য ঘরের দিকে আর একবার চোখ ফেরায়। মারধর করত, তাহলেও বউটাকে খুব ভালোবাসত ছোঁড়া, বর্ষিয়সী মন্তব্য করল। ওই ভালোবাসাই তো হতভাগার মরণ হলো গো, হেসে লক্ষ্মীমণি প্রমথর দিদিমাকে বোঝায়। আর মুখপুরীর রূপও দিদি, আমাদের মেয়েদেরই দেখলে গা ছমছম করে। 24-25 বছর বয়স হবে খুব, দেখলে 18-র বেশি মনে হয় না। উঠতি বয়স, আজও সেই উঠতি বয়সের লকলকে এক একটা আগুনের শিখা যেন ছুরির হাত, পা, আঙুল, ঘাড়, গলা কোনটা না। ছোঁড়ার কেবল ভয় ওর বউকে কে বুঝি ছিনিয়ে নেয়। প্রমথর দিদিমা দন্তহীন মারি বার করে হাসল। সেদিন ফিরিওয়ালার হাতের সঙ্গে কিরণের হাত ঠেকেছিল কি? আহা, কি মার না মারল বউটাকে ধরে। এ 2 দিন মারধর বন্ধ ছিল। 2 দিন কিও ওর মধ্যে ছিল? ঘর ছাড়তে হবে নোটিশ পাওয়ার পর মুখখানা শুকিয়ে আমসি হয়ে গেছিল। দিদি বলছেন ভালো। মল্লিকার কথায় লক্ষ্মীমণি সায় দিতে পারল না। ছোঁড়া গাছতলায় গিয়ে দাঁড়ালেও যখন মারবার বউকে ধরে মারবে, তা না। মুখ কালো করার অন্য কারণ আপনাদের তো জানাইনি। শনিবার রাত্রে কিরণ আমাকে কথাটা বলল। কি কি শুনি? কৌতূহলী মুখগুলি লক্ষ্মীমণিকে দেখছিল। ছেলে পিলে হবে কিরণের। লক্ষ্মীমণি ফিক করে হাসল। ভুরু দুটো কপালে তুলে প্রভাতকণা আর্তনাদ করে উঠল। বলেন কি দিদি? এই বেকার অবস্থায় ভালো হাতেই মরতে বসেছে দুটিতে। আহা, সুনীতির মার কথা শুনলে রাগ ধরে। ঈশ্বর দিলে করবে কি? মানুষের হাত আছে নাকি? রাগ প্রকাশ না করে লক্ষ্মীমণি খিলখিল করে হেসে উঠল। হাসতে হাসতে প্রায় গড়িয়ে পড়ল না। জঠরে তারও সন্তানের ভার ছিল। রমেশ গিন্নি মানে মল্লিকা টিপ্পনি কাটল। দিদির জানবার কথা বটে, ফি বছর হাসপাতালে যাচ্ছে আর ফিরে এসে ঈশ্বরের সঙ্গে কোঁদল করছে কিনা। কিন্তু লক্ষ্মীমণি তখনও হাসি থামায়নি। ঠোঁটের অদ্ভুত একটা ইঙ্গিত করে প্রভাতকণার নাদুস নুদুস হাতের মাংসে আঙুলের গুঁতো বসিয়ে বলছিল, ঈশ্বরের ইচ্ছা দিদি, ঈশ্বরের ইচ্ছা। এই লক্ষ্মীমণি আগের রাত্রে অম্বল না কিসের অসহ্য বেদনায় অস্থির হয়ে ছটফট করছিল। এখন দেখলে বিশ্বাস হয় না, কেউ করবে না বিশ্বাস।
বলাই ও রমেশ একসঙ্গে উঠোন থেকে বেরিয়ে যাবার পরও 1 মিনিট একলা উঠোনে দাঁড়িয়ে শিবনাথ লক্ষ্মীমণির কথাবার্তা শুনে ঠোঁট টিপে হাসল। লক্ষ্মীমণি ও আরো কয়েকটি বর্ষীয়সী কথা বলছিল। মার পাশে দাঁড়িয়ে মুখে কাপড় গুজে সুনীতি যেন গভীর মনোযোগ দিয়ে উঠোনের মাটি দেখছিল। পূর্ণ যৌবনা কুমারী হাসি গোপন করে মা ও মাসিদের, এ বাড়িতে কুমারী ছাড়া মার বয়সের প্রত্যেক স্ত্রীলোককে মাসি ডাকা হয়। সন্তান হওয়ার তত্ত্বালোচনা শুনছে। কাজে বেরিয়ে গেছে বলে কমলা, প্রীতি, বিথি এবং রুচিকে দেখা গেল না। এসব আলোচনা শুনলে ওরা কি বলতো চিন্তা করতে করতে শিবনাথ নিজের কাজে রাস্তায় চলে এলো। আজ এ পর্যন্তই। উপন্যাসের 11 পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।